ইসকনকে নিষিদ্ধ করা তো দূরের কথা, ইসকনের লোমটাও কেউ সোজা করতে পারবে না। সম্মানিত দর্শক, কথাটা কেন বললাম আসুন একটু বিস্তারিত জেনে নিই। ইসকনকে যদি শুধুমাত্র কেউ একটা ধর্মীয় সংগঠন মনে করে তাহলে সে ভুল করছে। ভারতের মদদেও যদি এই ইসকন থাকে, কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকা থেকে। অতএব এটা সুপরিকল্পিতভাবে এটা করা হয়েছে এবং ভারতের যেই গোয়েন্দা ডিপার্টমেন্ট, এই গোয়েন্দা ডিপার্টমেন্ট কিন্তু অনেকগুলো সেক্টর দিয়ে আসলে বিভিন্ন দেশে তারা কার্যক্রম চালায়, এক এক দেশে এক এক রকম বা এক এক নামে। কিন্তু ইসকনকে দিয়ে পৃথিবীর যে কোনো দেশে তাদের যে গোয়েন্দা নেটওয়ার্ক এটা পরিচালনা করতে পারে। এটা ভারতের অনেক বড় একটা প্রজেক্ট। অতএব ভারত কখনো চাইবে না তাদের এই প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাক বা এটা বিলুপ্ত হয়ে যাক। এটাকে টিকানোর জন্য তারা সব কিছু করতে পারে। যেমন শুধুমাত্র ইসকন বাংলাদেশে ভারতের একটা সংগঠন নয়, ভারতের গোয়েন্দা ডিপার্টমেন্টে পরিচালিত হয় বা ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে। যেমন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো পুরোপুরিভাবে ভারতের নিয়ন্ত্রণে। আর এই সংবাদ মাধ্যমগুলোর মধ্যে সবচাইতে বড় বড় যে সংবাদ মাধ্যম রয়েছে এগুলোও তাদের নিয়ন্ত্রণে। পত্রিকাগুলোর মধ্যে যেগুলো সবচাইতে বড়, যেমন প্রথম আলো, ডেইলি স্টার সহ সময়, এই সবগুলো কিন্তু তাদের নিয়ন্ত্রণে। এখন ইসকনকে রক্ষা করার জন্য বাংলাদেশের ভারতের অন্যান্য যে এজেন্টগুলো, যেমন পত্রিকাগুলো বা সংবাদ মাধ্যমগুলো, এদের এই বর্তমান প্রেক্ষাপটের ঘটনাগুলো যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন। যেমন চট্টগ্রামে সাইফুল ইসলাম নামের যে আইনজীবীকে হত্যা করা হয়েছে ইসকনের একজন নেতা কেন্দ্রিক, দেখা যাচ্ছে যে ইসকনের নামটাও তারা নিচ্ছে না এবং কৌশলে এমনভাবে সংবাদটা উপস্থাপন করছে যাতে মনে হচ্ছে যে পুলিশ এবং এই ইসকনের সমর্থকদের মধ্যে আসলে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আর এত বড় একটা ঘটনা ঘটালো, এটা কিন্তু তারা তাদের এই হেডলাইনগুলো থেকে আপনি কিছুই বুঝতে পারবেন না। মানে 10 থেকে 15 বছর পর কেউ যদি তাদের এই সংবাদপত্রের কাটিংটা যদি দেখে তাহলে তারা এরকম কোনো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এটা কেউ বুঝতেও পারবে না। এই পত্রিকাগুলো এবং এই যে মাধ্যমগুলো, তাদের যে বিভিন্ন লোকগুলো যেখানে যেখানে সেট করা হয়েছে, এই সবগুলো লোক এমনভাবে এখন ইসকনের পক্ষ নিচ্ছে যে যদি এই চিন্ময় কৃষ্ণ দাসকে রক্ষা করা যায় তাহলে তো করবে, না হয় এই চিন্ময় কৃষ্ণকে বলি দিয়ে দেবে, এমন পরিকল্পনা রয়েছে। আপনারা সাংবাদিক মাসুদ কামাল সহ যেসব বামপন্থী লোকগুলো এখন জনপ্রিয় এবং অনলাইনে কথা বলে, তাদের বক্তব্যগুলো যদি আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, দেখবেন তারা কৌশলে ইসকনকে আসলে সাইড করে দিচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসকে বলি দিয়ে দিচ্ছে। মানে বলি দিয়ে দেওয়ার পথে, যেহেতু একটা বড় ধরনের অঘটন ঘটিয়েছে, যদি এটা অন্য কেউ ঘটাতো বা মুসলমানদের কর্তৃক যদি হিন্দুদের উপরে এরকম কোনো কিছু করা হতো তাহলে দেখতেন তারা কাপড় চোপড় পরনে আছে কিনা সেটাও দেখতো না, মাঠে নেমে যেত জয় হরিরাম বলে বলে। আমার মূল যে বক্তব্যটা হচ্ছে, ইসকনকে নিষিদ্ধ করা আসলে এত সহজ নয়, কারণ যে এজেন্টগুলো এত শক্তিশালীভাবে আছে সেটাকে আসলে একেবারে শেষ করে দেওয়া আদৌ সম্ভব হবে না। যেমন 5ই আগস্ট এই ছাত্র জনতার বিপ্লবকে কিভাবে এই বামপন্থীরা বা এই এজেন্টগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে আপনারা দেখেছেন। আসিফ নজরুল স্যার সহ অনেকেই আছে যে বামপন্থীদের মূল হেডমাস্টার, এরা কিন্তু সর্বশেষ এই সামান্য কিছু অবদান রেখেই ছাত্রদের সাথে একতা পোষণ করে এই জুলাই বিপ্লবের সম্পূর্ণ ক্রেডিট কিন্তু তারা নিয়ে নিয়েছে এবং পুরো সিস্টেমটাকে তারা তাদের নিয়ন্ত্রণে পরিচালনা করছে। এবং আপনারা দেখবেন যে বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে, এই উপদেষ্টা মণ্ডলীর মানে ম্যাক্সিমাম এই বামপন্থীদের নেতৃত্বে চলে এবং এই নতুন নতুন উপদেষ্টা যারা হয় সেটাও কিন্তু এই ভারতের যে এজেন্টগুলো রয়েছে সেই এজেন্টদের মাধ্যমেই নিয়োগ হয় বেশিরভাগ ক্ষেত্রে। একটা সময় মনে হয়েছিল রাষ্ট্র পরিচালনা করে ছাত্ররা, এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে যে এখন আর ছাত্রদের হাতে সেই ক্ষমতা বা নেতৃত্ব নেই এবং তাদের পছন্দ অপছন্দ এখন আর বিবেচনা করা হয় না। সবগুলো মিলিয়ে কেউ যদি মনে করেন যে এই ইসকনকে নিষিদ্ধ করে দিয়ে একেবারে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিবেন, এটা আদৌ সম্ভব হবে না। কারণ বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এই 5ই আগস্টের পর বা যেহেতু আওয়ামী লীগ নেই, অপোজিট যে দলটা রয়েছে বিএনপি, এই বিএনপির মধ্যে তাদের মূল নেতৃত্বেও ভারতের এজেন্ট রয়েছে এবং তারা অনেক শক্তিশালীভাবে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছে।
সেটা আপনারা কিছুটা হলেও এখন অনুভব করতে পারছেন। অতএব আমাদেরকে যদি আসলে এই ইসকনকে বা ভারতের আধিপত্য যদি ঠেকাতে হয়, তাহলে আমাদের যে বর্তমান রাজনৈতিক সিস্টেম, এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে এবং আমাদের চিন্তাধারাকে অবশ্যই পরিবর্তন করতে হবে যে এমপির ছেলে এমপি হবে, এই নীতি থেকে আমাদের সরে আসতে হবে। আমাদেরকে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক এবং দুর্নীতিমুক্ত যেই লোকগুলো রয়েছে, যারা দিনের পথে, যারা আল্লাহর ভয়ে আসলে কোনো অপকর্ম করে না, এই জাতীয় লোকদেরকে দিয়ে যদি এই রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করা যায়, তাহলেই আস্তে আস্তে এই এজেন্টরা মানে দুর্বল হয়ে যাবে, একটা সময় তারা বিলীন হয়ে যাবে। না হয় এই অবস্থায় এই রাষ্ট্রযন্ত্র, এই সিস্টেম সব কিছুকে বহাল রেখে আসলে তাদের বিরুদ্ধে লড়াই করাটা আদতেই বোকামি হবে। সম্মানিত দর্শক, আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। অনেক কথা আসলে খোলাখুলি বলা যায় না। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।